This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এমনিতে দুর্নীতির অভিযোগ উঠলেই দেখেছি নেতারা বড্ড বেশি চঞ্চল হয়ে ওঠেন। এমনিতে তাদের কিন্তু এই জিটিএ নিয়ে তাদের হেলদোলটা একটু কম বলেই মনে হয়। কেন? একটা উত্তর হতে পারে যে এসএসসি বা টেট দুর্নীতির মতো এই দুর্নীতির প্রভাব সারা রাজ্যে পড়েনি, রাজ্যের একটা অঞ্চলেই দুর্নীতিটা হয়েছে। যারা প্রতারিত হয়েছেন বা দুর্নীতির সুযোগে চাকরি পেয়েছেন তারা একটা নির্দিষ্ট অঞ্চলের বাসিন্দা, অথবা এদের আরও সুনির্দিষ্ট করে বললে একটা লোকসভা কেন্দ্রের মধ্যেই এই দুর্নীতিটা হয়েছে। কিন্তু এটাও হতে পারে যে গোটা ব্যাপারটা সম্পর্কে বাকি সবার জিটিএটার একটু হিসেব টিসেব অন্যরকম, তো ফলে বাকি সব দলের বাকি সবার ঠিকঠাক পরিষ্কার হয়তো ধারণা ছিল না, তাই সেইভাবে শোরগোল ফেলতে পারেনি। কিন্তু দুর্নীতির টাকার তো নাকি পাহাড় থেকে সমতলে নেমে এসেছে বলে অভিযোগ শোনা যাচ্ছে। তাহলে জিটিএ দুর্নীতি তো সারা রাজ্যের ইস্যু হয়ে গেল, তাই না? আমাদের ইস্যু হবে না সেটা? বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং তারা অভিযোগ করেছেন যে জিটিএ দুর্নীতিতে নাকি রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক জড়িত। অরূপ বিশ্বাস তিনি জানিয়েছিলেন যে এ বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে তিনি জবাব দেবেন, আর পার্থ ভৌমিক বলেছিলেন তিনি বিজেপি নেতাদের 7 দিন সময় দিচ্ছেন, তারা অভিযোগ প্রমাণ না করতে পারলে তিনি মানহানির মামলা করবেন। গতকালই নাকি সেই আইনি চিঠি তিনি পাঠিয়ে দিয়েছেন, সেরকমই দাবি করেছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী। এবার তার প্রতিপক্ষ পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, মানে অর্জুন সিং তিনি বলে দিয়েছেন একটাই তো মাত্র উকিলের চিঠি দিয়েছে, কোর্টে যাক, কোর্টে গেলে তিনিও নাকি সব তথ্য আদালতে ফাঁস করবেন। আমি শুধু একটাই, এই যে একটা ট্র্যাডিশনাল বক্তব্য নেতাদের আছে না, এটা আর তালকুল কিছুতেই খুঁজে পাই না, জানেন তো। সবাই যদি সবটা জানেন, সব বিশেষ বিশেষ সময় বিশেষ বিশেষ মুহূর্ত, এটার জন্য কেন বসে থাকেন? সব বলে দিলেই তো পারেন, সব লেটা চুকে যায়। পাহাড়ে যা 400 সামথিং রিক্রুটমেন্ট হয়েছে, অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক। অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত। পাহাড়ে যে নিয়োগ দুর্নীতি হয়েছে তার জন্য দেখেছেন পার্থ ভৌমিকের, তারও নাম হয়েছে। খুব শীঘ্রই দেখবেন উনি আবার তিহাড় জেল থেকে বসে ইলেকশন লড়বেন। আমার নাম বলেছে, সেই জন্য আমি মানহানি মামলার চিঠি পাঠাচ্ছি, এটুকু আপনাকে আমি বলতে পারি। আমার লয়ারের সাথে কথা হয়ে গেছে। আইনি নোটিশ কি দিয়েছেন? উনি আমাকে একটা চিঠি দিয়েছি, তারপরে জবাব দিয়েছেন। উনি তো কোর্টে যাননি, আমি তো ওয়েলকাম করব উনি কোর্টে এলে, তাহলে আমার সব তথ্যগুলো দিতে পারবো। দেখুন, এই জিটিএ দুর্নীতির ক্ষেত্রে এমন একটা ঘটনা ঘটেছে যা অন্য দুর্নীতির তদন্তে সিরিয়াসলি ঘটেছে বলে তো মনে পড়ছে না। দেখুন, এই জিটিএ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে এফআইআর কে করেছে? ইডিও না, সিবিআইও না, এফআইআরটা করেছে তৃণমূল সরকারি, এবং তৃণমূলেরই কিছু নেতাকে দুর্নীতিতে অভিযুক্ত বলে সন্দেহ করেছে, তাদের নাম সেই জন্য এফআইআরে রয়েছে। তৃণমূলেরই লোকেদের, তৃণমূলের নেতাদেরই সন্দেহ করছে। এটা কখনো আগে কখনো দেখেছেন? এবং তাদেরই অভিযুক্ত করছে ডাইরেক্টলি ফার্স্টেই, সেখানে ইডি সিবিআই কেউ আসেনি। হাইকোর্টে জিটিএতে নিয়োগ দুর্নীতির তদন্তভার সিবিআইকে দেওয়ার পরেই কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য, প্রান্তিক চক্রবর্তীদের নামঠাম দিয়েই এফআইআরটা করা হচ্ছে। যদিও কুণাল ঘোষের দাবি যে তৃণমূলের ছাত্র নেতাদের মোটেও সন্দেহের চোখে দেখছে না রাজ্য, তাহলে এফআইআরে তৃণাঙ্কুর আর প্রান্তিকের মতো টিএমসিপি নেতার নামটা দেওয়া হলো কেন? এক্ষেত্রে তৃণমূলের রাজ্য সম্পাদকের যুক্তি হচ্ছে, যেহেতু দুটো উড়ো চিঠিতে এদের নাম ছিল, তাই জন্যই এই নামটা যোগ করে দেওয়া হয়েছে। আর যেহেতু রাজ্য পুলিশের এফআইআর, তাতে তৃণাঙ্কুর আর প্রান্তিকের নাম রয়েছে, এখানেই সুযোগ পেয়ে যাচ্ছেন বিরোধীরা। তাদের দাবি হচ্ছে তৃণমূল নেতারা নাকি সত্যি কথা বলছেন না। কারণ এই কারণটাই খুব ইম্পর্টেন্ট। জিটিএতে যে নিয়োগ দুর্নীতি হয়েছে সেটা নাকি আসলে প্রক্রিয়াগত দুর্নীতি নয়। মানে যে প্রক্রিয়াগত দুর্নীতিটা এই বাকি যে নিয়োগ দুর্নীতিগুলো, মানে টিচার নিয়োগ দুর্নীতি বা ওই কোথাও গিয়ে পুরো নিয়োগ দুর্নীতি, গ্রুপ ডি দুর্নীতি, এই যা অন্যান্য নিয়োগ সংক্রান্ত দুর্নীতি আমরা দেখেছি, সেগুলো সব প্রক্রিয়াগত দুর্নীতি। এটা কিন্তু তা নয়, এটা হচ্ছে সুপারিশগত দুর্নীতি।
অর্থাৎ রেকমেন্ডেড করাপশান। কারণ রাজ্যের মন্ত্রিসভাকেই তো রেকমেন্ড করতে হয়েছিল। রাজ্যের মন্ত্রিসভা জিটিএতে প্রায় 1000 শূন্যপদ পূরণে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছিল। ফলে কোথাও গিয়ে এই দুর্নীতির দায় তো তাদের ওপর এসে পড়ছে এবং তারা সেটা এড়াতে পারেন না বলেই তো দাবি করছেন বিরোধীরা। এটা যদি সত্যি হয় তাহলে তো খুব গোলমেলে ব্যাপার। ফলে সত্যিটা কি সেটা জানাটা খুব জরুরি হয়ে পড়েছিল এবং আমাদের রিপোর্টাররা সেটা খোঁজ করতেও বেরিয়েছিলেন। এবং TV9 বাংলা খোঁজ খবর করে কি জেনেছে জানেন? এই জিটিএতে শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা আগের থেকেই জানত শিক্ষা দপ্তর। স্কুল শিক্ষা কমিশনারের নেতৃত্বে তদন্ত কমিটির রিপোর্টে এই দুর্নীতির উল্লেখ ছিল, যে রিপোর্ট স্কুল শিক্ষা দপ্তরের মুখ্য সচিবের কাছে জমা পড়েছিল এবং রিপোর্টে বলা হয়েছিল জিটিএর নিয়োগ দুর্নীতিতে সরকারি আমলা ও জনপ্রতিনিধিরা জড়িত। প্রশ্ন হচ্ছে, এত বড় দুর্নীতির কথা জেনে গিয়েও তাহলে কেন ব্যবস্থা নেয়নি রাজ্য? আমাদের ইস্যু তো এটা, তাই আমাদের জানার ইচ্ছে কিন্তু খুব প্রবল। কারণ মনে রাখবেন, এই জিটিএতে যে নিয়োগের দুর্নীতি হয়েছে সেই খবর সবার আগে সবার সামনে নিয়ে এসেছিলাম তো আমরাই। তাই আমাদের এই বিষয়ে সত্যিটা জানার ইচ্ছে বা তাগিদ সেটাও অন্যদের তুলনায় অনেক বেশি। প্রথম দফার ভোটের ঠিক 6 দিন আগে আরও এক পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ এবার পাহাড়ে। গত কয়েক মাস ধরেই দুর্নীতির অভিযোগটা করে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। জিটিএ দুর্নীতির আঁচ সেভাবে রাজ্য রাজনীতিতে পড়ছিল না যদিও। ঘটনা মোড় নেয় গত জানুয়ারিতে। 26শে জানুয়ারি 2024 শিক্ষা দপ্তরের কাছে একটা উড়ো চিঠি পৌঁছয়। চিঠির ভিত্তিতে তদন্ত শুরু করে শিক্ষা দপ্তর। সরকারি আধিকারিক পরিচয় দিয়ে ছদ্মনামে কেউ একজন চিঠি দিয়েছিলেন। কি ছিল সেই চিঠিতে? সূত্রের খবর, 2018-19-এ জিটিএর শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ করা হয় ওই চিঠিতে। কোনো নিয়োগ প্রক্রিয়া ছাড়াই 800-র বেশি শিক্ষক পদে চাকরি দেওয়ার অভিযোগ করা হয়। 2021 সালের জুলাইয়ে আরও কয়েকজনকে নিয়োগ করা হয় বলে অভিযোগ করা হয়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই দুর্নীতি। বলা হয়, দুর্নীতিতে সক্রিয় ভূমিকায় বিনয় তামাং ও তৃণমূলের ছাত্র নেতাদের একাংশ নাকি জড়িত। পুরো চিঠিতে আরও অভিযোগ করা হয়, পাহাড় থেকে হাত বদলে নিয়োগ দুর্নীতির টাকা পৌঁছত কলকাতায়। টাকা নাকি ঘুরত কাউন্সিলর বুবাই বোস ও টিএমসিপি নেতা তৃণঙ্কুর ভট্টাচার্যের গাড়িতে। হাবড়া তৃণমূল কাউন্সিলর বুবাই বোস জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত। তৃণঙ্কুর ভট্টাচার্য তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি। অনলাইনেও টাকার লেনদেন হতো বলে চিঠিতে দাবি করা হয়। টাকা নাকি ঢুকত তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি প্রান্তিক চক্রবর্তী সহ আরও কয়েকজনের অ্যাকাউন্টেও। যদিও তৃণঙ্কুর ও প্রান্তিকের দাবি, সালে প্রান্তিক চক্রবর্তী স্নাতকোত্তর ছাত্র হাজরা ল কলেজে, রাজ্যের কোনো পদাধিকারী তখন নয়। তো আমি তো একদমই আমন্ত্রিত নারাজ। অনেকের মতেই তৃণমূলে পার্থ চট্টোপাধ্যায় প্রায় ক্লোজ চ্যাপ্টার, কিন্তু তৃণঙ্কুরের নাম। রাজ্য শিক্ষা দপ্তরের রিপোর্টে কোনো ছাত্র নেতার নাম নেই, কিন্তু মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে দুটি চিঠি, উড়ো চিঠি বা বেনামি চিঠি আমি ঠিক বলতে পারবো না, কোনো চিঠি এসেছিল, তাতে এদের নাম ছিল। এই চিঠিতে এদের নাম ছিল, সেই কারণে নিরপেক্ষভাবে পুলিশ, যেহেতু ওই চিঠি দুটোকেও ইনক্লুড করা হয়েছে তদন্তে, তাই সেই নামের উল্লেখ রয়েছে। আমরা কোনো রকম ভাবে দুর্নীতির সাথে আপোষ করি না। দলের সম্পূর্ণভাবে একটা জিরো টলারেন্স পলিসি আছে। সে যে কেউ নাও তার বিরুদ্ধে নেওয়া হবে, আমি হলে আমার বিরুদ্ধে। দুর্নীতির বিরুদ্ধে তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা হয়। বিচারপতি বিশ্বজিৎ বসু সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেন, কিন্তু তার অনেক আগেই তো তদন্ত হয়েছিল। প্রশ্ন হলো, তারপরেও এতদিন কেন অপেক্ষা? কোর্টের নির্দেশের পর কেন এফআইআর? দুর্নীতি করবে তৃণমূল থাকবে না, তা কখনো হয়? আমি রসগোল্লা খাবো, সেখানে চিনি থাকবে না, তা কি কখনো হয়? আজকে তৃণমূলে এবং বিজেপিতে যারাই আছে তারাই নিয়োগ দুর্নীতিতে, সে পুলিশের হোক, দমকলের হোক, ফায়ার ব্রিগেডের হোক, তোমার শিক্ষকের হোক, সে যে কোনো স্কিম ওয়ার্ক হোক, সবেতেই দুর্নীতি করেছে। আসলে দুর্নীতি নিয়ে ইদানিং নেতাদের এত কথা বলতে শুনেছি না, যে মাঝে মধ্যে সব কিছু মনে হয় একটু অন্য দিক থেকে ভেবে দেখা দরকার। আমরা সবাই এই সমস্ত দুর্নীতির ইস্যুগুলো নিয়ে যখন মাথা ঘামাচ্ছি আর হিসেব করছি আর কোন কোন সেক্টরে দুর্নীতির অভিযোগ ওঠাটা বাকি রয়েছে, তখনই আমাদের অজান্তে এই রাজ্যটা কি অন্য একটা দিক থেকে আমাদের কোথাও গিয়ে
দুশ্চিন্তাগ্রস্ত করে দেওয়ার জন্য তৈরি হচ্ছিল। আমরা বুঝতে পারিনি সত্যি আমাদের অজান্তে এই রাজ্যটা সত্যিই কি জঙ্গিদের নিরাপদ জায়গায় পরিণত হয়েছে। 1 মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম কাফে সেখানে বিস্ফোরণ হয়েছিল, আর সেই ঘটনায় অভিযুক্ত 2 IS জঙ্গি তারা কোথায় গ্রেফতার হয়েছে জানেন? আমাদের এখানে দীঘা থেকে। যে NIA-কে সকাল বিকেল বিজেপির হাতের পুতুল বলে আক্রমণ করেন তৃণমূল নেতারা, সেই NIA-র সঙ্গেই হাতে হাত মিলিয়ে আব্দুল মাথিন আর মুসাফির হুসেন নামে এই 2 জঙ্গিকে আজ দীঘার থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। দীঘার ভালো পাবলিসিটি হয়েছে জানেন তো, যে এখন ছুটি কাটানোর জন্য দীঘায় আপনি আমরা তো যাই, এমনকি IS জঙ্গিরাও যায়। এখন এইভাবে গোটা ব্যাপারটা দেখা যেতে পারে। দেখুন, গ্রেফতারির অভিযানটা এতটাই গোপন ছিল যে কাকপক্ষীও নাকি টের পায়নি, কিন্তু একবার যখন জঙ্গি ধরা পড়ার খবরটা জানাজানি হয়ে গেছে তখন কিন্তু আর কোনো কিছু লুকো ছাপা রাগ ঢাক কিচ্ছু থাকেনি, একদম ওপেন খোলাখুলি সেই কোথাও গিয়ে কৃতিত্ব নেওয়ার জন্য টানাটানির জায়গাটা শুরু হয়ে গেছে। এবং দোষারোপ, সে পাল্টা দোষারোপ সেটাও আছে। বিরোধীরা বলছে তৃণমূলের আমলে এ রাজ্য জঙ্গিদের সেফ হোম বা নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। এই অভিযোগের সপক্ষে তারা খাগড়াগড় বিস্ফোরণ থেকে শুরু করে গত কয়েক বছরে এ রাজ্যে কোথায় কোন জঙ্গি ধরা পড়েছেন তার সব লিস্টি বার করছেন, আর তৃণমূল পাল্টা বলছে এসব অপপ্রচার। এবং মুখ্যমন্ত্রী আজ বলেছেন যে NIA-র কাছ থেকে খবর পাওয়ার 2 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ যেভাবে ওই 2 জঙ্গিকে গ্রেফতার করলো তার থেকে বোঝা যাচ্ছে রাজ্যের পুলিশ কতটা সজাগ, সতর্ক এবং দক্ষ। খেয়াল করে দেখুন, সেই NIA সেই পুলিশ খবরটা কিন্তু NIA-ই দিয়েছিল। মানে এইভাবে গোটা ব্যাপারটা এক পেশে এটা কি আপনি ধরতে পারবেন? কিন্তু তার থেকেও বড় কথা, কোথাও গিয়ে এই NIA-র সঙ্গে যুক্ত বিষয়ে রাজ্য পুলিশের যে কৃতিত্ব পাওয়াটা দরকার বা তাকেও সমানভাবে তাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে, এই প্রচার করাটা এই মুহূর্তে বোধহয় ভীষণ দরকার। কারণ ব্র্যান্ড বিল্ডিং, ব্র্যান্ড ইমেজ, এই বিষয়গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের একটা মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হচ্ছে। এটা স্বাভাবিক যে গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা। এটা CPM করতো, মমতা ব্যানার্জি করছে। মমতা ব্যানার্জি নিজে দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত। ওদের একটা ছেলে আছে বেশি ফোড়ং কাটে, ফোড়ংবাজ বলেছে বেঙ্গালুরুতে একটা বোমা পড়েছিল, লক্ষ্য হলো কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। বিরোধীরা যাতে রাজ্যের গায়ে কালি ছেটাতে না পারে তাই হয়তো মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশকে কোথাও গিয়ে এতটা আপ করে দিলেন, এত কৃতিত্ব দিলেন। কিন্তু কয়েকটা প্রশ্ন কি এড়িয়ে যাওয়া গেল? এই বেঙ্গালুরুতে বিস্ফোরণ ঘটিয়ে জঙ্গিরা কেন আমাদের রাজ্যকেই শেল্টার হিসেবে বেছে নিল? দীঘা পৌঁছানোর আগে ওই 2 জঙ্গি নাকি কলকাতার 2টো হোটেল, একটা লেনিন সরণির আর একটা ইকবালপুরের, এই 2 হোটেলে বেশ কিছুদিন ধরে তারা ছিল, এটাই তো অভিযোগ। এবং ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে কলকাতার 2 হোটেল এবং দীঘায় কি করে দিনের পর দিন লুকিয়ে রইল এই 2 সন্ত্রাসবাদী। ভোটের আগে দীঘার মতো পর্যটন কেন্দ্র থেকে 2 জঙ্গি যারা IS-এর মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সাথে যুক্ত বলে অভিযুক্ত, তারা গ্রেফতার হলো। তারা কি এ রাজ্যকে স্রেফ থাকার জায়গা হিসেবেই বেছে নিয়েছিল, নাকি ওই বেঙ্গালুরুর মতো বাংলাতেও কোনো নাশকতার ছক ছিল? এই প্রশ্নগুলোর উত্তর কি ওই রাজনৈতিক দোষারোপ আর পাল্টা দোষারোপের আড়ালে হারিয়ে যাবে? এ রাজ্যের বাসিন্দা হিসেবে এই প্রশ্নটা কিন্তু আমরা করতে পারি, কারণ আমরা এ রাজ্যের বাসিন্দা হিসেবে কতটা নিরাপদ সেটা নিয়ে প্রশ্ন তো আমাদেরই তুলতে হবে। সেটা না হয়
তুললাম না, কারণ আমরা জানি যে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর নথিতে কলকাতা বারবার দেশের নিরাপদতম শহরের মর্যাদা পেয়েছে। তাই আমাদের প্রিয় শহর বা আমাদের প্রিয় রাজ্যকে ঘিরে আমরা না হয় কোনো প্রশ্ন মনের মধ্যে রাখলামই না, কারণ এটা নিয়ে কোনো সন্দেহের বাতাবরণ তৈরি হয়ে গেলে না খারাপ লাগে। অ্যাটলিস্ট একটা জায়গায় তো শোনা যাচ্ছে, সেটা নিয়ে বিরোধীদের অনেক বক্তব্য আছে, তারা বলে যে রাজ্য তথ্য দেয় না বলেই স্লেটটা পরিষ্কার থাকে। কিন্তু যাই হোক, যে কারণেই হোক, ওই ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোতে তো আমাদের একটা পরিষ্কার স্লেট আছে, সেটাতে না হয় দাগ টাগ না কাটলাম না। কিন্তু যতটা কষ্ট মুখ্যমন্ত্রীর হয় ততটাই দুঃখ কিন্তু আমাদেরও হয়। কেন বারবার তাহলে এ রাজ্যটা জঙ্গিদের আশ্রয়স্থল হয়ে উঠছে, এটা জানা কিন্তু আমাদের কর্তব্য, আমাদের ইস্যু। আশা করি রাজ্য প্রশাসনের কর্তারাও তারা জানতে চাইবেন যে এ রাজ্যকে কেন বারবার এই জঙ্গিরা ব্যবহার করছে। এনআইএ তার স্টেটমেন্টে প্রশংসা জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশকে যে আমরা এদের খুঁজছিলাম, তারপরে যখন পশ্চিমবঙ্গ পুলিশকে বলার পরে তার 2 ঘন্টার মধ্যে ধরাও পড়েছে, তাই প্রশংসাও করেছে যে পশ্চিমবঙ্গ পুলিশ খুব ভালো কাজ করেছে। কিন্তু আরেকটা নিশ্চয়ই এই প্রশংসার পরে এখনও দেখছি যে ভারতীয় জনতা পার্টি এবং অন্যান্য নেতৃত্ব মানে হিংসে আর কি বলবে জ্বলে পড়ে মরছে, এবং নানাবিধ অনেক ঘটনাগুলোকে নিয়ে এসে তারা কিন্তু এই প্রশংসাকে খাটু করার চেষ্টা করছে। এনআইএ কিন্তু প্রশংসা করেছে। আমাদের প্রশ্ন, গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী কি বিন্দু বিসর্গ কিছু জানতেন? রাজ্য পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি এত তৎপর, তাহলে গত মাসে যখন ফুটপ্রিন্ট পাওয়া গেল তখন রাজ্য পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারলো না কেন? নাম ভাড়িয়ে ভুয়ো পরিচয়পত্র দিয়ে যখন তারা দীঘার হোটেলে পর্যন্ত উঠল, তাও কেন দীঘা থানার স্ক্যানারে এলো না? যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় এজেন্সি নির্দিষ্টভাবে তাদের ট্র্যাক করে ধরতে যাওয়ার জন্য অপারেশন লঞ্চ করে, তখনই এই 2 জঙ্গি ধরা পড়ে। তার ফলে কার্যত বোকার মতো এই 2 জঙ্গিকে ধরার ক্ষেত্রে কৃতিত্ব দাবি করছেন